হ্যালো এভরিওয়ান। সো এটা বলা হয়ে থাকে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা বায়োলজিতে ভালো করে তাদের চান্স মোটামুটি নিশ্চিত, এবং অন্যান্য সাবজেক্টের উপর ভ্যারি করে তাদের পজিশনটা নির্ধারিত হয়। অর্থাৎ তুমি যদি বায়োলজিতে বেটার মার্ক আনতে পারো তাহলে একটা সিট তোমার নিশ্চিত হবে, এবং অন্যান্য সাবজেক্টের উপর কিন্তু তোমার প্রেশারটা একটু কম হবে। কারণ এখানে তোমাদের কিন্তু 15+15 অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে 15 এবং প্রাণী বিজ্ঞানে 15। তো অনেকে এটা প্রশ্ন করছো, ভাইয়া কম সময়ের মধ্যে কীভাবে বায়োলজিটাকে কন্ট্রোলে আনা যায়, বিকজ এখানে কিন্তু তোমাদের 14টা চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাসই 14টা চ্যাপ্টার, এবং সিলেবাসটাও কিন্তু খুব বেশি ছোট না। এখানে অনেক পড়াশোনার জিনিস আছে, মনে রাখার জিনিস আছে। তোমাদের আজকে একটা চ্যাপ্টার পড়ছো, 2 দিন পরে দেখবা যে সেই চ্যাপ্টারটা মনে নাই। তো আজকে আমরা একদম ডিটেলে দেখা ট্রাই করবো বায়োলজি কেমনে পড়া উচিত, একদম তোমাদেরকে ভেঙে চুরে দেখানো ট্রাই করবো, যাতে করে তোমরা এই সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাও যে কম সময়ের মধ্যে তুমি বায়োলজিতে যাতে সর্বোচ্চ মার্ক নিয়ে আসতে পারো। এবং গত বছর আমার একটি স্টুডেন্ট ছিল যে 2023 সালে অ্যাকচুয়ালি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিছে, এবং শুধুমাত্র সে বলছে যে ভাই আমার শুধু বায়োলজির জন্যই চান্স হয়েছে, কারণ ফিজিক্স কোয়েশ্চেন খুবই কঠিন ছিল, ম্যাথে আউট অফ সিলেবাসই ছিল। তো তার চান্স পাওয়ার পিছনের মূল যে মানে সাবজেক্টটা কাজ করেছে সেটা হইলো বায়োলজি। সে বায়োলজিতে মোস্ট প্রবাবলি 27 মার্কের মতো পেয়েছিল, এবং বাকি যে সাবজেক্টগুলো ছিল সেগুলোতে কিছু কিছু মার্ক নিয়ে আসার ফলে তার কিন্তু 51-এ কিন্তু চান্স হয়ে গেছে। তো গত বছরের কোয়েশ্চেনটা ডিফারেন্ট ছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি যদি বায়োলজিতে যে কোনো পরিস্থিতিতে একটা বেটার মার্ক নিয়ে আসতে পারো, অন্যান্য সাবজেক্টে তোমার প্রেশারটা একটু হলেও কমবে। তো ওইটাই দেখবো আমরা যে বায়োলজিতে আমরা কীভাবে সর্বোচ্চ মার্ক নিয়ে আসতে পারি। একটা জিনিস এখানে দেখো, যখন আমরা বায়োলজির প্রিপারেশন নিচ্ছি তখন কিন্তু আমাদের এরকম করে দেখার সুযোগ নাই যে উদ্ভিদ বিজ্ঞান থেকে বেশি আসবে নাকি প্রাণী বিজ্ঞান থেকে বেশি আসবে। এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে সত্য। অন্যান্য ইউনিভার্সিটিতে যেমন ঢাকা ভার্সিটি তুমি যখন পরীক্ষা দিবা তুমি জানো না যে উদ্ভিদ বিজ্ঞান থেকে আসবে নাকি প্রাণী বিজ্ঞান থেকে আসবে, কিন্তু কৃষিগুচ্ছ বলেই দিয়েছে যে তোমাদের এখানে উদ্ভিদ বিজ্ঞান থেকে 15 আসবে এবং প্রাণী বিজ্ঞান থেকে 15 আসবে। তার মানে এখানে কোনো পার্ট মানে কোনো পেপারকে তুমি ছোট করে দেখতে পারবা না, প্রত্যেকটা পেপারকেই তোমাকে পড়তে হবে। এবার আসো যে বোটানি এবং জুলজিতে যেহেতু আমাদের 30 মার্ক, আমাদের কত টার্গেট করে পড়া উচিত। আমি চাই তুমি 30 মার্কেরই প্রিপারেশন নাও, যদিও ওখানে তুমি হয়তো 30 দাগাইতে পারবা না, বাট আমি বিশ্বাস করি প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, প্রশ্ন যদি কৃষিগুচ্ছের মতো হয়, তাহলে তুমি 25+ অ্যান্সার করে আসতে পারবা, এটা সম্ভব। এবং অনেকেই তো বললাম যে 26-27 পায়, প্রশ্নের উপর ডিপেন্ড করে। আর যদি প্রশ্ন একটু কঠিন হয়ে যায়, যে তোমার মনে হচ্ছে না কনফিউজিং কোয়েশ্চেন বেশি আছে, তাহলে তুমি ইজিলি কিন্তু 22-23 মার্ক কিন্তু নিয়ে আসতে পারবা। বায়োলজির ক্ষেত্রে এটা কিন্তু পসিবল। এবার আসো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গত একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম যে ইম্পর্টেন্ট কী কী চ্যাপ্টার আছে, এবং তোমাদের মধ্যে অনেকেই আসো যারা মোটামুটি বায়োলজি পড়ছো এবং শেষ করছো, এবং শেষ মুহূর্তে রিভিশনের জন্য আসলে মানে বুঝতেছো না কোনটা ধরবা কোনটা ছাড়বা। তো তাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে বোটানির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 4টা চ্যাপ্টার খুবই ভালো মতো পড়া লাগবে, ঠিক আছে। টিচারদের এই 4টা চ্যাপ্টার খুবই ফেভারিট, এবং যে প্রশ্ন করবে তার কিন্তু সাইকোলজিতে তোমাকে বুঝতে হবে যে তিনি যদি এগ্রিকালচার ফ্যাকাল্টির হন বা এই রিলেটেড কোনো সাবজেক্টের তিনি যদি প্রফেসর হন বা যে হোক লেকচারার, যে প্রশ্ন করুক তার সাইকোলজি তোমাকে বুঝতে হবে যে তিনি কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকেই বেশি প্রশ্ন পিক করবেন। এবং এখানে দেখো 1, 7, 9, 11 তোমার যদি প্রিপারেশন ডান হয়ে থাকে, তারপরেও তোমাকে এই 4টা রিভিশনের উপর রাখতে হবে। এবং তুমি যদি কিছুই না পড়ে থাকো যে ভাই আমি গুচ্ছের পরে আর প্রিপারেশন নেওয়ার টাইম পাই নাই, বা কোনো একটা কারণে আমি কৃষিগুচ্ছের ওইভাবে প্রিপারেশন নেই নাই, তোমাকে প্রথমে এই 4টা চ্যাপ্টার শেষ করতে হবে, বাকি চ্যাপ্টারগুলো তারপর, ঠিক আছে। তোমাকে আগে এটা শেষ করে দেন তুমি পরবর্তী চ্যাপ্টারগুলো করো, কোনো প্রবলেম নাই। এখানে তোমাকে কোষের গঠন 2 থেকে 3টা প্রশ্ন কমন, এরপর তোমার নগ্নবীজি আবৃতবীজি আসবেই কোশ্চেন, এরপর উদ্ভিদ সারিতত্ত্ব সব থেকে বেশি কোশ্চেন আসার রেকর্ড আছে, একবার 7টার মতো কোশ্চেন আসছিল একটা চ্যাপ্টার থেকে। এবং 11 নম্বর চ্যাপ্টার জীব প্রযুক্তি সব থেকে ফেভারিট, মানে এই চ্যাপ্টার থেকে কৃষি গুচ্ছের যে টিচাররা মানে প্রশ্ন করে ওদের প্রশ্ন করার চান্স সব থেকে বেশি থাকে। এই একটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। তো এখন এই যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার কেমনে পড়বা, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এটা নিয়ে একটু কথা বলবো। কারণ অনেকেই বলে যে আমি আসলে বুঝতেছি না যে ফ্লোটা কীভাবে মেনটেন করবো, তো সেটা নিয়ে একটু কথাবার্তা হবে। আর জুলজির ক্ষেত্রে আমি বলি, জুলজির ক্ষেত্রে তোমরা প্রথমে 4টা চ্যাপ্টার শেষ করবো আগে, ঠিক আছে। এখানেও আমি অনেক মানে ঘাটাঘাটি করার পরে দেখছি যে না, 4টা চ্যাপ্টারের বাহিরে আসলে সেরকম কোনো কোয়েশ্চেন আসে দেখা যায় না, যদিও আসে সেগুলো সিলি টাইপ। জাস্ট তুমি যদি একবার করেও ওগুলো দেখে যাও বা রিডিং দিয়ে যাও, তুমি পারবা। এখন তোমাদের যদি এরকম প্রবলেম হয় যে তুমি মানে গণহারে পড়ে যাচ্ছ, তাইলে কিন্তু ভাই শেষ মুহূর্তে আর কিছুই মনে রাখা সম্ভব না। তোমাকে এখানে একটু চালাক হইতে হবে, এখানে সাবজেক্ট এবং হচ্ছে চ্যাপ্টার একটু সিলেকশন করে পড়তে হবে। এছাড়া কিন্তু এত বড় সিলেবাস, যেখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, ইংলিশ আছে, এত কিছু একসাথে মনে রাখা কখনোই পসিবল না। তো এই যে 4টা চ্যাপ্টার তোমাদেরকে দেখাইলাম, প্রাণীর পরিচিতি, এরপর 3 নম্বর পরিপাক ও শোষণ, এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে, রক্ত এবং
জিন তত্ত্ব বিবর্তন, এই জিন তত্ত্ব থেকে এর আগের বছর একটা চ্যাপ্টার থেকে 7টা কোশ্চেন আছে। চিন্তা করো যে স্যারদের সাইকোলজিটা কোন লেভেলে কাজ করছে, যে উনি একটা চ্যাপ্টার থেকে 7টা কোশ্চেন পিক করে ফেলছে। তার মানে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মেজরিটি কোশ্চেন হবে। এবং বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে যেমন ধরো প্রথম পত্রে কোষ বিভাজন আছে, অণুজীব আছে, টিস্যুতন্ত্র আছে, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার প্রাণীর শ্রেণীবিন্যাস আছে, এরপর তোমার পরিপাক এবং শোষণ আছে, চলন আছে। তো এই চ্যাপ্টারগুলো তুমি পড়বা এবং আগে থেকে পড়া থাকলে জাস্ট একবার করে রিভিউ দিবা। বাট এগুলা তোমাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত, তুমি যখন ভর্তি পরীক্ষার আগে মানে বসে আসো কি পড়বা বায়োলজি, তুমি এইগুলো পড়বা, ঠিক আছে? তাহলে তোমার প্রেশারটা একটু কমবে। আর একটা কথা হলো শর্ট সিলেবাসের বাইরে কি কি আসে। আমরা রিসেন্ট টাইমে দেখছি শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিন্তু আসতে দেখা যায়, এবং বিগত বছর আসে নাই। বাট তার আগে যদি আমি খেয়াল করি তাহলে দেখা যায় যে কিছু কিছু প্রশ্ন তারা কিন্তু দেয়। এবং সেটা কোথা থেকে দেয় ভাইয়া? উদ্ভিদ প্রজনন। এখন কারো যদি এরকম মনে হয় যে আমার হচ্ছে শর্ট সিলেবাস খুব ভালো মতো পড়া শেষ, সে চাইলে একটু দেখতে পারে। বাট এটা সবার জন্য না, যাদের প্রিপারেশন শেষ তারা চাইলে উদ্ভিদ প্রজননটা একটু দেখে রাখতে পারে। কারণ কৃষি গুচ্ছের মানে প্রশ্নের যে প্যাটার্ন, সেখানে আমরা দেখছি যে কিছু প্রশ্ন কিন্তু এই রিলেটেড মানে কৃষির রিলেটেড থাকে। তো উদ্ভট টাইপের কোশ্চেনগুলো যেগুলো পাবা সেগুলো দেখবে শর্ট সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন থাকে, তো সেগুলো কিন্তু তারা উদ্ভিদ প্রজনন থেকে দিয়ে থাকে, ঠিক আছে? তো এটা সবার জন্য ম্যান্ডেটরি না, তুমি চাইলে দেখতেও পারো, চাইলে স্কিপও করতে পারো। এবং বিগত বছরের কোশ্চেন তুমি দেখলে তাও একটা আইডিয়া পাবা। কিন্তু তোমার যদি প্রিপারেশন অবস্থা খুব খারাপ হয়ে থাকে ভাই, তাহলে এই 4টা চ্যাপ্টারই মানে বোটানি থেকে 4টা এবং জুলজি থেকে 4টা, এটাই তোমার জন্য ইনাফ। চান্স পাওয়ার মতো কিন্তু তুমি একটা মানে পজিশনে চলে যাবা, ঠিক আছে? তো এই ছিল বিষয়বস্তু, আমি চ্যাপ্টার সিলেকশন করে দিলাম। এবং কীভাবে পড়বো এটা একটু আমি বলে দিই কীভাবে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে যে এখানে তোমাদেরকে আমি একটু দেখাই, সেটা হলো তোমাকে আগে মূল বই নিতে হবে। এখন মূল বইয়ের তুমি কি মানে রিডিং পড়তে যাবে না, রিডিং পড়লে কিন্তু তোমার এখানে কাজ হবে না। তুমি যদি এখন একটা পর একটা লাইন যদি এরকম এই যে রিডিং পড়তে থাকো, তাইলে কিন্তু তোমার জন্য অবস্থা খারাপ, মানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এবং তোমার চান্স হবে না। তো এখন তাইলে কি করা যায়, এই জায়গা থেকে বাঁচার জন্য তোমাকে কি করতে হবে, এরিয়া মার্ক করে পড়তে হবে। এখন মতো হচ্ছে পড়তে হবে, বাট কোন জায়গাগুলো পড়তে হবে এটা নিয়ে তুমি কিন্তু এখনও পর্যন্ত কনফিউজ থাকতে পারো। কারণ এখানে অনেক লাইন আছে, অনেক ইম্পর্টেন্ট লাইন আছে। তুমি যদি মেডিকেলের সাথে যদি এগ্রি মিলাও, তো মেডিকেলে দাগানো লাইন কিন্তু অনেক অনেক বেশি, ঠিক আছে? তো সেইটাকে আমরা হচ্ছে কম করে নিয়ে এসে জাস্ট কিছু লাইন নিয়ে আসছি, এবং কিছু লাইনে আমরা ওই জিনিসগুলোকে রাখছি যে এগ্রি কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করে, জাস্ট ওটাই আমরা দাগায় দিছি। তো কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে না আমি হচ্ছে বুঝতেছি না আমি কী পড়বো না পড়বো, আমি কতটুকু পড়লে আমার জন্য ইনাফ হবে, তো তাদেরকে আমি বলবো জাস্ট তুমি দাগানো লাইনগুলো পড়ো, এর বাইরে তোমাকে কিচ্ছু পড়া লাগবে না। যেমন ওই জায়গাটাই কিন্তু আমরা জাস্ট মার্ক করে দিছি। তো এইভাবে দেখবা যে একটা পৃষ্ঠার মধ্যে জাস্ট কয়েকটা লাইন দাগানো আছে। এইভাবে তুমি যদি পড়ো, একটা চ্যাপ্টার শেষ করতে তোমার কিন্তু খুবই কম সময় লাগবে। আর তুমি যদি এখন রিডিং পড়তে থাকো বা মেডিকেলের যে দাগানো বই আছে ওটা তোমার হিউজ, ওটা পড়তে থাকলেও কিন্তু তোমার খবর হয়ে যাবে। সো সেই জন্য আমি বলবো যে পড়াটাকে কমায় নিয়ে আসে দেন ট্রাই করো, দেখবা কম সময়ের মধ্যে তুমি সবগুলো সিলেবাস খুব সুন্দর মতো কয়েকবার করে রিভিশন দিতে পারতেছো। আর যদি এরকম মনে হয় যে আমি বাংলাদেশের ফার্স্ট হইতে চাই, কৃষিগুচ্ছে ফার্স্ট হইতে চাই, তাহলে ডিফারেন্ট ইস্যু, তুমি যেভাবে পড়ো। বাট যাদের অবস্থা খারাপ তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি যে তুমি এই টাইমে একটু কম রিসোর্স থেকে পড়াশোনা করো, এটা তোমার জন্য বেটার হবে। তো এই ছিল বিষয়বস্তু। প্রথমে তোমাকে কী করতে হবে, একটা করে চ্যাপ্টার নিতে হবে, নিয়ে জাস্ট ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো পড়তে হবে এগ্রি স্টাইলে, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটির স্টাইলে হবে না। তুমি যদি এখন জাবির স্টাইল ফলো করো, ঢাবির স্টাইল ফলো করো, তাইলে কিন্তু শেষ। এখানে তোমাকে এগ্রি স্টাইলটাই মেনটেন করতে হবে। এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার কাজ হইল কোশ্চেন ব্যাংক সলভ করা। এখানে আমি কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক তোমাদের নিয়েছি, যদিও তোমরা অন্যান্য ভার্সিটির কোশ্চেনও সলভ করতে পারো, কারণ কৃষিগুচ্ছের প্রশ্ন খুব বেশি যে আছে এরকম না। ধরো তোমার এগুলো হয়ে গেছে, এখানে তো দেখা গেছে 80 বা 100টার মানে সর্বোচ্চ তোমার হচ্ছে কোশ্চেন আছে, তো তোমার ধরো এগুলো হয়ে গেছে। তুমি এরকম করে একটা করে কোশ্চেন দেখবা এবং নিজে করার ট্রাই করবা, তারপর এখানে তো অ্যান্সার আছে, এগুলো তুমি দেখবা, সমস্যা নেই। কিন্তু যখন তোমার এগ্রির কোশ্চেন হয়ে গেছে, ধরো তুমি এগ্রির কোশ্চেন সলভ করে ফেলছো, এরপরে তুমি কোন ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবা? তোমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি এবং এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করা উচিত, কারণ এই কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং এগুলোর সাথে ভার্সিটি অনেক মিলে। এবং বিগত বছরে এটাও প্রচলিত ছিল যে অনেকেই বলতো যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নকে কপি করে, যদিও এই জিনিসটা সত্য না, বাট কেন বলা হতো, কারণ সিমিলারিটির জন্য, যে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসে সেগুলো এগ্রির সাথে অনেক মিলে যায়। তো দেখা যায় যে একই স্ট্যান্ডার্ড কোশ্চেন চলে আসে। তো এই জন্য বলা হয় যে এগ্রির পাশাপাশি তোমার যদি কোশ্চেন প্র্যাকটিস করতেই হয় ভাইয়া, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন করো। মেডিকেলের কোশ্চেন তুমি করতে পারো, বাট মেডিকেলে কিছু ডিফিকাল্ট কোশ্চেন থাকে, তুমি নিজেই দেখবা যে প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে অতটা পেঁচায় না, বাট উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে মেডিকেলেও প্রচুর পরিমাণে হচ্ছে হাই ভোল্টেজ কোশ্চেন আছে, যেমন হচ্ছে কোনটা কার বৈশিষ্ট্য না, মানে উল্টাপাল্টা কোশ্চেন আছে, সত্য মিথ্যা আছে, বাট এগুলো কিন্তু তোমার এগ্রিতে আসে না, এগ্রিতে ডিরেক্ট কোশ্চেন আসে। তো এই জন্য তোমার মেইন বুকের ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হবে, এবং কোশ্চেন সলভের ক্ষেত্রে এগ্রিকালচার হয়ে গেলে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন তুমি করতে পারো, ঠিক আছে? অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেন তোমার জন্য এটা হচ্ছে একদমই কম্পালসারি না, তুমি অপশনাল হিসেবে তোমার হাতে টাইম থাকলে তুমি করো,
যদি হাতে টাইম না থাকে তাহলে করার দরকার নেই। আর যাদের অবস্থা খুব খারাপ, ভাই আমি জাস্ট কোয়েশ্চেন মানে কোনোভাবে একটা সিট নিশ্চিত করবো, তাদের জন্য দাগানো লাইন যেগুলো বললাম তোমাকে, জাস্ট ওগুলো পড়ার পর তুমি জাস্ট এগ্রির কোয়েশ্চেন সলভ করবে ভাই, আর কিছু লাগবে না। বায়োলজির ক্ষেত্রে মানে এত কোয়েশ্চেন সলভ করে লাভ নেই, তার জাস্ট তুমি ডেলিভারি যদি দিতে পারো পরীক্ষার হলে, প্রশ্ন দেখবা আর অ্যান্সার দিবা, ঠিক আছে? এইভাবে তুমি দিতে পারলে ইনশাল্লাহ ভালো হবে। আর এরপরে তুমি যদি এক্সামের ক্ষেত্রে চিন্তা করো যে এক্সাম আমি কোথা থেকে দিব, এই যে আমাদের এক্সাম ব্যাচে যে এক্সামগুলো হয়, এখানে তুমি আমাদের এক্সাম ব্যাচের হচ্ছে লেআউটটা দেখতে পাচ্ছ। আমাদের ওয়েবসাইটে ঢুকলেই তুমি সম্পূর্ণ মানে সবগুলো চ্যাপ্টারের উপর তুমি এক্সাম দেখতে পারবা, যে একদম সিরিয়ালি সাজানো আছে। তোমার যখন যে চ্যাপ্টার শেষ হবে, ধরো তোমার হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব তুমি পড়ছো, এখন উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ার পরে তোমার এক্সাম দিতে হবে। এখন এক্সামটা তুমি কই দিবা, ওয়েবসাইটে চলে যাবো আমাদের, এবং ওখানে এক্সাম ব্যাচের ওয়েবসাইটে দেখবা যে সুন্দর মতো উদ্ভিদ শারীরতত্ত্ব এক্সামটা চলে আসছে, এবং ওখানে দেখবা উপরে হচ্ছে টাইম উঠতেছে, এবং এই পাশে তুমি হচ্ছে কোশ্চেনগুলো দেখবা, জাস্ট তুমি কোশ্চেনগুলোকে সলভ করে যাবে, এবং লাস্টে যখন তুমি হচ্ছে এটাকে সাবমিট করে দিবা, তখন কিন্তু তুমি ওখানে দেখতে পারবা যে তোমার সলিউশন দেখতে পারবা, সব কিছু দেখতে পারবে, এবং তুমি কোথায় কোথায় ভুল করছো সেগুলো কিন্তু দেখে দেওয়া হবে। তো এই জিনিসটা খুবই তোমার জন্য কার্যকর হবে। তুমি জাস্ট একটা করে চ্যাপ্টার পড়ে আসতেছো আর একটা করে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিচ্ছ, এতে করে কী হবে, তোমার প্রিপারেশনটা একদম টপ নচ হয়ে যাবে। আর যে কোশ্চেনগুলো ভুল করছো ওগুলো চাইলে একটা খাতার মধ্যে লিখে রাখতে পারো, যে পরীক্ষার 2 দিন আগে তুমি জাস্ট ওগুলো রিভিউ দিবা, যাতে করে তোমার ব্রেনে একটা হচ্ছে চলে যায়, ঠিক আছে, ফ্লো থাকে, যে না আমি হচ্ছে এই জিনিসগুলো ভুল করছি, এগুলো যদি আমার পরবর্তীতে ভর্তি পরীক্ষায় আসে আমি যাতে পেরে যাই, ঠিক আছে? তো ওই ওয়েভটা তোমার মাথার মধ্যে ক্রিয়েট করতে হবে। তো এই ছিল বিষয়বস্তু। আমি জাস্ট কয়েকটা মেথড তোমাদেরকে ফলো করতে বলছি। এখানে দেখো, জাস্ট তুমি হইলো বই পড়তেছো, স্পেসিফিক জায়গাগুলা তোমার কম টাইম লাগতেছে, হাইস্ট ভাই 15 থেকে 20 মিনিট টাইম লাগবে তুমি যদি জাস্ট দাগানো লাইনগুলো পড়ো, যে যত বড় চ্যাপ্টারই হোক। বাট কৃষির জন্য অত কিছু লাগে না, কৃষিতে তোমার হচ্ছে স্পেসিফিক জায়গাগুলো থেকে আছে, টপিকগুলো থেকে আছে। তো ওই টপিকগুলো জাস্ট আমরা দেখা দিচ্ছি, জাস্ট ওগুলো পড়ার পরে তুমি এসে কোয়েশ্চেন সলভ করবা, একটি কোয়েশ্চেন সলভ করবা, দেন হইলো ডিউ সিইউ যদি তোমার ইচ্ছা হয়, এবং এরপরে তোমাকে অবশ্যই এক্সাম দিয়ে ভুলগুলো দেখতে হবে, এবং তুমি কত মার্ক পাচ্ছ। যেহেতু এটা লাইভ এক্সাম ছিল, লাইভে সবার সাথে আসলে তুমি এক্সাম দিতে পারতা। যদি একটা ভালো মার্ক নিয়ে আসতে চাও, আমি তো চাই তোমরা 25+ পাও। যদি তুমি 25+ পাও, বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার প্রেশারটা কিন্তু অনেকটা কমে আসবে। তুমি ফিজিক্সে একটু খারাপ করলেও চান্স হবে, ম্যাথে যদি তুমি আরও খারাপ করো তারপরেও তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমার কিন্তু প্রেশারটা অনেক বেশি কমবে। আর বায়োলজিতে খারাপ করলে কিন্তু মানে খুব সম্ভাবনা কম। তো তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।